বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল ক্যাডেট কলেজের দ্বাদশ শ্রেণীর কল্যাণীয় ক্যাডেটবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা যে যেখান থেকে আমাকে শুনছো, আশা করি স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমানুর রহমান, প্রভাষক, বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ, বরিশাল। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে পৃথিবীতে করোনার সংক্রমণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। বর্তমান বাংলাদেশে মাস্ক ব্যবহার তথা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদাসীনতা লক্ষ্য করা গেলেও করোনার সংক্রমণ কিন্তু কমেনি। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আসন্ন শীতে করোনার সংক্রমণ আবারও বাড়তে পারে, যেটি ইতোমধ্যে শুরু হয়েছে। পৃথিবীতে বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে, বাংলাদেশও তার বাইরে নয়। এই জন্য বেশ কয়েকটি দেশে আবারও লকডাউন দেওয়া হয়েছে। সুতরাং করোনার ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আমাদের আরো বেশি সতর্ক হতে হবে এবং আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও সচেতন করতে হবে। করোনার প্রাদুর্ভাব থেকে আমরা কিভাবে নিজেদের নিরাপদ রাখতে পারি সে সম্পর্কে চলো একটি ভিডিও দেখে আমরা আজকের পাঠ শুরু করি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করার অন্যতম উপায় হলো বাসায় থাকা। তবে কেমন করে বুঝবেন আপনার কি করোনা ভাইরাস হয়েছে? এই সংক্রমণের প্রধান লক্ষণ হলো জ্বর, সঙ্গে একটানা শুকনো কাশি এবং তারপর শ্বাসকষ্ট, হাঁচি, সর্দি, মাথা ব্যথা। এগুলো সাধারণ ঋতু পরিবর্তনজনিত ঠান্ডা কাশির কারণেও হতে পারে। কিন্তু একটানা শুকনো কাশি কেমন হয়? এটি হচ্ছে যখন আপনার কাশিতে কোনো মিউকাস বা কফ থাকে না এবং অন্য কোনো কারণ ছাড়া কাশি টানা হতে থাকে। করোনা ভাইরাস সংক্রমণ হলে তাপমাত্রা কতটা বাড়তে পারে? করোনা ভাইরাসের কারণে জ্বর হলে আপনি সেটা নিশ্চয়ই বুঝবেন। তখন শরীরের তাপমাত্রা থাকে 100 ডিগ্রি ফারেনহাইট অথবা 38 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। যদি হাতের কাছে থার্মোমিটার নাও থাকে, আপনি শরীরে জ্বর অনুভব করবেন এবং কেউ আপনার বুক বা পিঠ স্পর্শ করলে সেই তাপ অনুভব করতে পারবেন। যদি আপনার জ্বর বা একটানা শুকনো কাশি হয়ে থাকে, তাহলে অন্য কারোর সংস্পর্শে আসা যাবে না এবং 14 দিন পর্যন্ত আপনার বাড়িতে থাকতে হবে। যদি আপনি পরিবারের অন্য সদস্যদের সাথে বাস করেন, তাহলে আলাদা ঘরে থাকুন এবং আলাদা বাথরুম ব্যবহার করুন। আপনার বাড়ির যারা আপনার সংস্পর্শে এসেছে তাদের সকলকে 14 দিন পর্যন্ত বাসায় থাকতে হবে। যদি আপনার জ্বর সঙ্গে শুকনো কাশি হয়ে থাকে এবং আপনি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে থাকেন অথবা করোনা আক্রান্ত এলাকা বা দেশে ভ্রমণ করে থাকেন, তাহলে corona.gov.bd/covid19 টেস্টে গিয়ে আপনার সম্ভাব্যতা যাচাই করুন বা সরকারের করোনা ভাইরাস হটলাইন নম্বর 333 অথবা 16263 এই নম্বরে যোগাযোগ করুন। তবে যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে শীঘ্রই চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবারে আমরা জেনে নেব আজকের পাঠ পরিচিতি সম্পর্কে। আমরা আজকে পড়ব তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত মহাজাগতিক কিউরেটর রচনাটি, আর এটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। তাহলে আমাদের আজকের পাঠ মহাজাগতিক মহাজাগতিক কিউরেটর, আর এটা লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। শিখন ফল, অর্থাৎ আজকের পাঠ শেষে তোমরা কি কি শিখবে সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক। আজকের পাঠ শেষে তোমরা শিখবে মোহাম্মদ জাফর ইকবালের পরিচয়, এরপরে এই রচনায় ব্যবহৃত নতুন শব্দের অর্থ বলতে পারবে, রচনার মূল বিষয় জেনে নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবে, মহাজাগতিক কিউরেটরদের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রজাতির প্রাণীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, মানুষের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো আলোচনা করতে পারবে, প্রাণী হিসেবে পিঁপড়ার শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করতে পারবে। এরপরে জেনে নেব আমরা লেখক পরিচিতি সম্পর্কে। আমাদের আজকের রচনার যিনি লেখক তিনি মোহাম্মদ জাফর ইকবাল। আমরা তার পরিচিতি সম্পর্কে এবারে জানব। মোহাম্মদ জাফর ইকবাল 1952 খ্রিস্টাব্দের 23 ডিসেম্বর
পিতার কর্মস্থল সিলেটে জন্মগ্রহণ করেন। তার পিতা শহীদ ফয়জুর রহমান আহমেদ এবং তার মায়ের নাম হচ্ছে আয়েশা আক্তার খাতুন। তার পৈতৃক নিবাস নেত্রকোনা জেলায়। তার মাধ্যমিক শিক্ষা সমাপ্ত হয় বগুড়ায়। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া তিনি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে প্রত্যাবর্তন করে তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিযুক্ত হন। মোহাম্মদ জাফর ইকবাল বাংলা ভাষায় রচিত সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর একচ্ছত্র সম্রাট। কপোট্রনিক সুখ দুঃখ রচনার মাধ্যমে এ ধারার সাহিত্যে তার প্রথম আবির্ভাব। তিনি একই সঙ্গে বস্তুনিষ্ঠ বিজ্ঞানী ও স্বপ্নচারী রোমান্টিক। তার সাহিত্যেও বিজ্ঞানের বস্তুনিষ্ঠা ও মানবীয় কল্পনার সম্মিলন ঘটেছে। মাতৃভূমি, মানুষ ও ধরিত্রীর প্রতি নৈতিক দায়বদ্ধতা থেকে তার সাহিত্যিক মানুষের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশের বিজ্ঞানমুখী তরুণ প্রজন্মের তিনি আদর্শ। কিশোর উপন্যাস এবং ছোট গল্প রচনাতেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। কিশোর উপন্যাস দীপু নাম্বার 2, আমার বন্ধু রাশেদ এবং আমি তপু তার অন্যতম শ্রেষ্ঠ রচনা। তোমরা নিশ্চয়ই দীপু নাম্বার 2, তারপরে আমার বন্ধু রাশেদ, এই সিনেমাগুলো দেখে থাকবে। এই কিশোর উপন্যাসগুলো অবলম্বনে চলচ্চিত্র তৈরি করা হয়েছে এবং সেগুলো অসাধারণ। তোমরা যারা দেখোনি এখনো দেখে থাকতে পারো। এরপরে মহাকাশে মহাত্রাস, টুকুনজিল, নিঃসঙ্গ গ্রহচারী, একজন অতিমানবী, ফোবিয়ানের যাত্রী সহ অনেক পাঠকপ্রিয় সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর তিনি স্রষ্টা। 2004 খ্রিস্টাব্দে বিজ্ঞান লেখক হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন। এবারে আমরা আজকের পাঠ পরিচিতি সম্পর্কে জেনে নেব। আজকের পাঠ হচ্ছে মহাজাগতিক কিউরেটর। আর এই মহাজাগতিক কিউরেটর যে বৈজ্ঞানিক কল্পকাহিনীটি রয়েছে এটি জলজ গ্রন্থের অন্তর্গত। মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্র 3য় খণ্ড, যে 2002 সালে প্রকাশিত, সেখান থেকে সংগৃহীত। মহাজাগতিক কিউরেটর বৈজ্ঞানিক কল্পকাহিনী হলেও এতে দেশকালের প্রভাবপুষ্ট মানব কল্যাণধর্মী লেখকের জীবন দৃষ্টির প্রতিফলন ঘটেছে। অনন্ত মহাজগৎ থেকে আগত মহাজাগতিক কাউন্সিলের দুজন কিউরেটরের বিভিন্ন প্রজাতির প্রাণীর নমুনা সংগ্রহে সৌরজগতের 3য় গ্রহ পৃথিবীতে আগমনের তথ্য দিয়ে গল্পটির সূচনা। পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীর নমুনা সংগ্রহ করতে গিয়ে দুজন কিউরেটরের সংলাপ বিনিময়ের মধ্য দিয়ে গল্পটি নাট্যগুণ লাভ করেছে। প্রজাতির যাচাই বাছাই কালে পৃথিবীর নানা প্রাণীর গুণাগুণ কিউরেটরদের সংলাপে উঠে আসে। অর্থাৎ আমাদের আজকের যে রচনাটি, যে বৈজ্ঞানিক কল্পকাহিনীকে আমরা বিশ্লেষণ করব, সেটিতে দেখা যাচ্ছে যে দুজন মহাজাগতিক কিউরেটর, অর্থাৎ কিউরেটর অর্থ এখানে জাদুঘর যারা সংরক্ষণ করেন বা জাদুঘর রক্ষক, এরকম দুজন কিউরেটর সৌরজগতের 3য় গ্রহ অর্থাৎ পৃথিবীতে আগমন করেছেন এবং তারা পৃথিবীতে যে প্রাণীগুলো রয়েছে এই প্রাণীগুলোর মধ্যে কোন প্রাণীটি শ্রেষ্ঠ, এরকম একটি শ্রেষ্ঠ প্রাণী তারা নির্বাচন করবেন। এই নির্বাচন করতে গিয়ে তাদের দুজনের মধ্যে বিতর্ক হয় যে কোন প্রাণীটি আসলে শ্রেষ্ঠ, এবং তাদের বিতর্কের সূত্র ধরেই কিন্তু এই প্রাণীগুলোর বৈশিষ্ট্য উঠে আসে। এবং তাদের যে সংলাপ বিনিময়, এই সংলাপ বিনিময়ে এই গল্পটিকে নাট্যগুণ সম্পন্ন করেছে। অর্থাৎ তোমরা অবশ্যই জেনে থাকবে যে নাটক হচ্ছে আমাদের চলমান জীবনের যে ধারা বিবরণী বা চলমান জীবনের পটভূমি উঠে আসে নাটকের মধ্যে, এবং এই নাটকে দেখা যায় যে প্রতিটি চরিত্র পারস্পরিক সংলাপ বিনিময় করে এবং এই সংলাপের মধ্য দিয়ে নাটক এগিয়ে যায়। তো এই সংলাপ হচ্ছে নাটকের একটি অন্যতম বিশেষ গুণ। এই রচনার মধ্যেও আমরা এরকম সংলাপ পাবো এবং এই সংলাপের মধ্য দিয়েই এই সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীটি শেষ হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সংলাপ লক্ষ্য করি, এ কারণে এটি একটি নাট্যগুণ সম্পন্ন রচনা।
মানুষ নামক প্রজাতি বিবেচনার ক্ষেত্রে কিউরেটর দুইজনের বস্তুনিষ্ঠ আলোচনা মূলত কল্পকাহিনীর লেখকেরও মনের কথা। দুইজন কিউরেটর পৃথিবীর দিকে তাকিয়ে বুঝতে পারে মানুষের কারণেই হ্রাস ঘটে যাচ্ছে ওজোন স্তরে। মানুষই নির্বিচারে গাছ কেটে ধ্বংস করে চলেছে প্রকৃতির ভারসাম্য। পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে মানুষই নিউক্লিয়ার বোমা ফেলছে একে অন্যের উপর। এই পরিস্থিতিতেও তারা পৃথিবীর বুদ্ধিমান বলে কথিত। মানুষ প্রজাতির নির্বুদ্ধিতায় তারা শঙ্কিত হয়। অবশেষে তারা পরিশ্রমী সুশৃঙ্খল সামাজিক প্রাণী পিঁপড়াকেই শনাক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠ প্রজাতি হিসেবে। ডাইনোসরের যুগ থেকে এখনো বেঁচে থাকা সুবিবেচক ও পরোপকারী পিঁপড়াকে তারা পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রাণী বিবেচনায় সংগ্রহ করে নিয়ে যায়। কল্পকাহিনীর রসের সঙ্গে সমাজ, পরিবেশ ও পৃথিবী সম্পর্কে সচেতন লেখকের তীব্র শ্লেষ ও পরিহাসের মিশ্রণ গল্পটিকে বিশিষ্ট করে তুলেছে। অর্থাৎ এই মহাজাগতিক কিউরেটর যে দুইজন পৃথিবীতে এসেছিলেন শ্রেষ্ঠ প্রাণী নির্বাচনের জন্য, তারা কিন্তু এক পর্যায়ে মানুষকে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে গণ্য করলেও পরবর্তীতে তারা তাদের এই ভুল ভেঙে যায়। কারণ মানুষ নিজেদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী মনে করলেও আসলে মানুষ কিন্তু নিজেরাই নিজেদের ধ্বংস করে চলেছে। এবং এর বিপরীতে পিঁপড়া, যেটি হচ্ছে ডাইনোসরের যুগ থেকে এখন পর্যন্ত বেঁচে আছে এবং তারা সুবিবেচক, পরোপকারী এবং সুশৃঙ্খল একটি প্রাণী। এবং এ কারণেই মহাজাগতিক কিউরেটররা এই পিঁপড়াকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নির্বাচন করে জাদুঘরে সংরক্ষণের জন্য নিয়ে যায়। এর মধ্য দিয়ে এই বৈজ্ঞানিক কল্পকাহিনীটির সমাপ্তি হয়। এবারে আমরা এই পাঠের নতুন যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর অর্থ জেনে নেব। মহাজাগতিক, যেটির অর্থ হচ্ছে মহাজগৎ সম্বন্ধীয়। এরপরে হচ্ছে কিউরেটর। কিউরেটর শব্দের অর্থ হচ্ছে যে এই জাদুঘর যারা তত্ত্বাবধায়ক থাকেন জাদুঘরের, বা পরিচালক থাকেন, বা যারা জাদুঘর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন, তাদেরকে বলা হয় কিউরেটর। এখানে একটি তোমরা জাদুঘরের ছবি দেখতে পাচ্ছ এবং এই জাদুঘরের যিনি রক্ষক বা তত্ত্বাবধায়ক বা পরিচালক, তার ছবিও দেখতে পাচ্ছ তোমরা। তেজস্ক্রিয় পদার্থ, এটি হচ্ছে যে যা থেকে এমন রশ্মির বিকিরণ ঘটে যা অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে দেখা যায়, এটি হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। ওজোন স্তর, যেটি হচ্ছে বায়ুমণ্ডলের উপরিভাগে ওজোন গ্যাসের পূর্ণ স্তর বিশেষ, যা আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। নিউক্লিয়ার বোমা, যেটির অর্থ হচ্ছে পারমাণবিক বোমা, এবং এই পারমাণবিক বোমা কিন্তু পৃথিবী ধ্বংসের জন্য যথেষ্ট। বেশ কয়েকটি পারমাণবিক বোমার অধিকারী দেশ রয়েছে। এই পারমাণবিক বোমা কিন্তু মুহূর্তের মধ্যে এই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। এরপর হচ্ছে ডাইনোসর। ডাইনোসর এক সময়ে পৃথিবীতে বৃহদাকার প্রাণী হিসেবে এই ডাইনোসরের অস্তিত্ব ছিল। বর্তমানে লুপ্ত প্রাগৈতিহাসিক কালের বৃহদাকার যে প্রাণী, সেটি হচ্ছে ডাইনোসর। এই প্রাণীটি এখন বিলুপ্ত হয়ে গেছে। এরপরে গ্যালাক্সি, যার অর্থ হচ্ছে ছায়াপথ। আমরা নতুন শব্দের অর্থগুলো জেনে নিলাম, এবারে আমরা পাঠ বিশ্লেষণ করব। আমাদের আজকের পাঠ হচ্ছে মহাজাগতিক কিউরেটর। এর রচয়িতা হচ্ছেন মোহাম্মদ জাফর ইকবাল। সৌরজগতের তৃতীয় গ্রহটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারা বেশ সন্তুষ্ট হলো। তারা বলতে এখানে বোঝাচ্ছে ওই মহাজাগতিক কিউরেটর যে দুইজন পৃথিবীতে এসেছেন শ্রেষ্ঠ প্রাণী নির্বাচনের জন্য, তাদেরকে বোঝানো হচ্ছে। তো প্রথম প্রাণীটি বলল এখানে প্রাণের বিকাশ হয়েছে। দ্বিতীয় প্রাণীটি বলল যে হ্যাঁ, বেশ পরিণত প্রাণ, অনেক ভিন্ন ভিন্ন ধরনের প্রজাতি, একবারে ক্ষুদ্র এককোষী থেকে শুরু করে লক্ষ কোটি কোষের প্রাণী। পৃথিবী হচ্ছে এমন একটি গ্রহ যেখানে প্রাণের বিকাশের জন্য একটি ইতিবাচক বা উপযোগী একটি স্থান, যেটিতে হচ্ছে প্রাণের বিকাশ হয়েছে। দ্বিতীয় প্রাণীটি আরো একটু খুঁটিয়ে দেখে বলল না, আসলে এটি জটিল প্রাণ নয়, খুব সহজ এবং সাধারণ। কেন সাধারণ বলছো? সাধারণ কেন বলছো? এই তাকিয়ে দেখো কত ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণ। শুরু হয়েছে ভাইরাস থেকে। প্রকৃতপক্ষে ভাইরাসকে আলাদাভাবে প্রাণহীন বলা যায়। অন্য কোনো প্রাণীর সংস্পর্শে এলেই তার মাঝে জীবনের লক্ষণ দেখা যায়। তো তারা
প্রথমে দেখা যায় ভাইরাস, এবং এই ভাইরাস হচ্ছে আলাদাভাবে প্রাণহীন যতক্ষণ পর্যন্ত না এই ভাইরাস প্রাণীদেহের সংস্পর্শে আসে, ততক্ষণ পর্যন্ত এগুলো কিন্তু প্রাণহীন থাকে। যখন কোনো প্রাণের সংস্পর্শে আসে তখন এগুলো প্রাণ ফিরে পায়। তোমরা বর্তমানে এই করোনা ভাইরাসের সাথে পরিচিত। তো এই করোনা ভাইরাস কিন্তু আলাদাভাবে বেঁচে থাকতে পারবে না, বা এটি প্রভাব ফেলতে পারবে না যতক্ষণ না মানুষের সংস্পর্শে আসে বা কোনো প্রাণীর সংস্পর্শে আসে। এবং এই করোনা ভাইরাস কিন্তু প্রতিনিয়ত একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াচ্ছে প্রাণের সংস্পর্শে এসে। তারপর রয়েছে এককোষী প্রাণী, পরজীবী, ব্যাকটেরিয়া। তারপর আছে গাছপালা, এক জায়গায় স্থির, সালোক সংশ্লেষণ দিয়ে নিজের খাবার নিজেই তৈরি করে নিচ্ছে। পদ্ধতিটা বেশ চমৎকার। গাছপালা ছাড়াও আছে কীটপতঙ্গ। তাকিয়ে দেখো কত রকম কীটপতঙ্গ। পানিতেও নানা ধরনের প্রাণী আছে, তাদের বেঁচে থাকার পদ্ধতি ভিন্ন। ডাঙাতেও নানা ধরনের প্রাণী, কিছু কিছু শীতল রক্তের, কিছু কিছু উষ্ণ রক্তের। উষ্ণ রক্তের স্তন্যপায়ী প্রাণীদের একটি ভিতরে আবার অত্যন্ত নিম্ন শ্রেণীর বুদ্ধির বিকাশ হয়েছে। কোথাও কোথাও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু সব আসলে বাহ্যিক। এই ভিন্ন ভিন্ন প্রজাতির মাঝে আসলে কোনো মৌলিক পার্থক্য নেই। তো এই প্রাণীগুলো তৈরি হয়েছে একই ধরনের বেস পেয়ার দিয়ে, যেগুলো হচ্ছে এই কারণে এই প্রাণীগুলোর মধ্যেই আসলে মৌলিক কোনো পার্থক্য নেই। প্রথম প্রাণীটি হলো, আমি বুঝতে পারছি না তুমি কেন এই পার্থক্যকে বাহ্যিক বলছো। তুমি আরেকটু খুঁটিয়ে দেখো এই ভিন্ন প্রজাতি কি দিয়ে তৈরি হয়েছে। দেখো প্রথম প্রাণীটি একটু খুঁটিয়ে রেখে বিষয়সূচক শব্দ করে বললো, তুমি ঠিকই বলেছো, এই প্রাণীগুলো সব একইভাবে তৈরি হয়েছে। সব প্রাণীর জন্য মূল গঠনটি হচ্ছে ডিএনএ। এই ডিএনএ দিয়ে তৈরি হচ্ছে, এবং সব প্রাণীর ডিএনএ একই রকম, সবগুলো একই বেস পেয়ার দিয়ে তৈরি। সবচেয়ে সহজ এবং সবচেয়ে জটিল প্রাণীটির একই রকম গঠন। প্রাণীটির বিকাশের নীল নকশা এই ডিএনএ দিয়ে তৈরি করে রাখা আছে। কোনো প্রাণীর নীল নকশা সহজ, কোনো প্রাণীর নীল নকশা জটিল। এইটুকুই হচ্ছে পার্থক্য। অর্থাৎ এই যে সব ধরনের প্রাণী, এগুলো কিন্তু ডিএনএ দিয়ে তৈরি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে। তো এগুলোর বাহ্যিক যে গঠন, এই গঠনের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হলেও এগুলো আসলে ডিএনএ দিয়ে তৈরি। হ্যাঁ, দ্বিতীয় প্রাণীটি বলবো, আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব গ্রহ নক্ষত্র ঘুরে সর্বশ্রেষ্ঠ প্রাণীগুলোকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। কাজটি সহজ নয়। এই গ্রহ থেকেও সর্বশ্রেষ্ঠ প্রাণীটি খুঁজে বের করতে হবে। যেহেতু সবগুলো প্রাণীর গঠন একই রকম, কাজটি আরো কঠিন হয়ে গেল। অর্থাৎ যদি আলাদা আলাদা হতো তাহলে কিন্তু তাদের কাজটি সহজ হয়ে যেত। যেহেতু সবগুলো প্রাণী একই রকম বেস পেয়ার দিয়ে তৈরি, এই কারণে তাদের কাজটি কিন্তু একটু তুলনামূলক কঠিন হয়ে গেল। সময় নষ্ট না করে কাজ শুরু করে দেওয়া যাক। হ্যাঁ, এই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া বেশি ছোট, এর গঠন এত সহজ, এর মাঝে কোনো বৈচিত্র্য নেই। তো ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া এগুলো অনেক ছোট, এবং এইগুলোর মধ্যে বৈচিত্র্য নেই বলে তারা এটিকে শ্রেষ্ঠ বিবেচনা করছে না। দ্বিতীয় জন বলছে যে হ্যাঁ ঠিকই বলেছ। আবার এই হাতি বা নীলতিমি নিয়েও কাজ নেই। হাতি এবং নীলতিমি তারা নিতে যাচ্ছে না, কারণ কি, এদের আকার বেশি বড়, এগুলো সংরক্ষণ করা কঠিন হবে। গাছপালা নেওয়ারও প্রয়োজন নেই। কেন? কারণ হচ্ছে এরা এক জায়গায় স্থির থাকে। যেখানে গতিশীল প্রাণী আছে সেখানে স্থির প্রাণ নেওয়ার কোনো অর্থ হয় না। যেহেতু গাছপালা এগুলো চলাচল করতে পারে না, গতিশীল নয়, এক জায়গায় স্থির থাকে, এই কারণে তারা গাছপালাও প্রাণী হিসেবে শ্রেষ্ঠ বিবেচনা করে না। এই প্রাণীটি সম্পর্কে তোমার কি ধারণা? এটাকে বলে সাপ। সাপটি বেশ কৌতূহলের দিকও, কিন্তু এটা সরীসৃপ। সরীসৃপের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়। ঠান্ডার মাঝে এরা কেমন যেন স্থবির হয়ে পড়ে। প্রাণী জগতে সরীসৃপ একটু পিছিয়ে পড়া প্রাণী। সরীসৃপ যে প্রাণীগুলো রয়েছে, এগুলো হচ্ছে যেগুলো বুকে ভর দিয়ে চলে, তো যেমন হচ্ছে সাপ। এগুলো আসলে কৌতূহলের দিক, কিন্তু এগুলো দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়। ঠান্ডার মাঝে এরা স্থবির হয়ে পড়ে, এবং এরা প্রাণী জগতে একটু পিছিয়ে পড়া প্রাণী। এই কারণে তারা কিন্তু সরীসৃপকে নিতে চায় না। আরেকজন বলছে যে ঠিকই বলেছো, তাহলে সরীসৃপ নিয়ে কাজ নেই। এই কারণে তারা শ্রেষ্ঠ প্রাণী বিবেচনায় সরীসৃপকে নিতে চায় না। প্রথম প্রাণীটি আবার বললো যে আমার এই প্রাণীটি খুব পছন্দ হয়েছে, এটাকে বলে পাখি, কি চমৎকার, আকাশে উঠতে পারে। দ্বিতীয় প্রাণীটি বললো হ্যাঁ আমারও এটি পছন্দ হয়েছে, আমরা এই প্রাণীটিকে নিতে পারি। তবে তবে কি, এদের বুদ্ধিমত্তা সম্পর্কে আমি খুব নিশ্চিত নই। আমাদের
কি এমন কোনো প্রাণী নেওয়া উচিত নয় যারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যারা কোনো ধরনের সভ্যতা গড়ে তুলেছে? ঠিকই বলেছ। তাহলে আমাদের স্তন্যপায়ী প্রাণীদের একবার ভেবে দেখা উচিত। এই দেখো, একটি স্তন্যপায়ী প্রাণী, কি সুন্দর হলুদের মাঝে কালো ডোরা কাটা, এর নাম হচ্ছে বাঘ। তো তারা এরপরে আহ, বাঘকে শ্রেষ্ঠ প্রাণী বিবেচনা করতে থাকে এবং তাদের দুজনের মধ্যেই বিতর্ক চলতে থাকে। হ্যাঁ, প্রাণীটি চমৎকার, কিন্তু এটি একা একা থাকতে পছন্দ করে। একটা সামাজিক প্রাণী নিতে পারি না? কুকুরকে নিলে কেমন হয়? এরা একসাথে থাকে, দল বেঁধে ঘুরে বেড়ায়। তো এরপরে তারা বাঘকে আসলে নিতে চায় না, কারণ বাঘ হচ্ছে একা একা থাকতে পছন্দ করে। এই কারণে তারা সামাজিক একটি প্রাণী নিতে চায় এবং এই সামাজিক প্রাণী বিবেচনায় তারা প্রথমে কুকুরের নাম বলে। কুকুরকে নিলে কেমন হয়? এরা একসাথে থাকে, দল বেঁধে ঘুরে বেড়ায়। তো এই কুকুর আসলে একটি গৃহপালিত প্রাণী। প্রথম প্রাণীটি বললো যে এই প্রাণীটিকে মানুষ পোষ মানিয়ে রেখেছে, প্রাণীটা নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলেছে। দ্বিতীয় জন বলে যে ঠিকই বলেছো, গৃহপালিত প্রাণীগুলোর মাঝে স্বকীয়তা লোপ পেয়ে যাচ্ছে, একটা খাঁটি প্রাণী নেওয়া প্রয়োজন। আরেকজন বললো যে হরিণ নিলে কেমন হয়? তৃণভোজী প্রাণী, তার অর্থ জানো কি? এদের দীর্ঘ সময় খেতে হয়, বেশিরভাগ সময়ে এটা ঘাস লতা পাতা খেয়ে কাটায়। তো এই দীর্ঘ সময় যাদের খেতে হয় তারা আসলে শ্রেষ্ঠ প্রাণী হতে পারে না। ঠিকই বলেছো, আমরা দেখছি কোনো প্রাণী আমরা পছন্দ করতে পারছি না। আমার একটা জিনিস মনে হচ্ছে, কি এই গ্রহটিতে যে প্রাণীটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেই প্রাণীটি নিলে কেমন হয়? কোন প্রাণীর কথা বলছো? মানুষ? মানুষ? হ্যাঁ, দেখো, এদের একটা সামাজিক ব্যবস্থা আছে, সমাজবদ্ধ হয়ে থাকে। এদের কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী। ঠিকই বলেছো। এই দেখো, এরা শহর বন্দর নগর তৈরি করেছে, কত বিশাল বিশাল নগর তৈরি করেছে। শুধু তাই না, দেখো এরা চাষাবাদ করছে, পশুপালন করছে। যখন কোনো সমস্যা হয় তখন এরা দলবদ্ধভাবে সেটা সমাধান করার চেষ্টা করে। নিজেদের সভ্যতা গড়ে তোলার জন্য এদের কত আত্মত্যাগ রয়েছে, দেখেছো? কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে, কি তুমি কি সত্যি বিশ্বাস করো মানুষ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী? তুমি কেন এটা জিজ্ঞেস করছো? এই পৃথিবীর দিকে তাকাও, দেখেছো বাতাসে কত দূষিত পদার্থ, কত তেজস্ক্রিয় পদার্থ, বাতাসের ওজোন স্তর কেমন করে শেষ হয়ে যাচ্ছে, দেখেছো? গাছ কেটে কত বিস্তীর্ণ এলাকা ধ্বংস করেছে, দেখেছো? তো মানুষকে তারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসেবে একসময় বিবেচনা করতে থাকে এবং এই বিবেচনা করে তারা তাদের দুজনের মধ্যে বিতর্ক তৈরি হয় যে মানুষ আসলেই শ্রেষ্ঠ কিনা। তো একজন মানুষ শ্রেষ্ঠ এর পক্ষে বিভিন্ন ধরনের যুক্তি দেয় যে মানুষ আসলে সমাজবদ্ধ হয়ে বসবাস করে, তারা চাষাবাদ করে, পশুপালন করে, দলবদ্ধ হয়ে বিভিন্ন সমস্যার সমাধান করে এবং তারা সভ্যতা গড়ে তোলার জন্য আত্মত্যাগ তাদের রয়েছে এবং তারা নিজেদেরকে সভ্য প্রাণী হিসেবে বিবেচনা করে, পৃথিবীতে আহ আলোড়ন সৃষ্টি করা একটা প্রাণী। তো আরেকজন এর বিপরীতে যে যুক্তিগুলো দেয় সেগুলো হচ্ছে যে মানুষ নিজেদেরকে শ্রেষ্ঠ প্রাণী বিবেচনা করে বটে, কিন্তু এই মানুষই কিন্তু আহ পৃথিবীর ধ্বংসের জন্য দায়ী। তারা প্রতিনিয়ত এই আহ, পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। তারা বাতাসকে দূষিত করছে, তারা তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার করছে, তারা এই বাতাসের যে ওজোন স্তর সেটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এবং এর মূল কারণ হচ্ছে মানুষ। গাছ কেটে তারা বিস্তীর্ণ এলাকা ধ্বংস করছে। যে গাছ হচ্ছে পরিবেশের বন্ধু, এই গাছ তারা যে পরিমাণ কেটে ফেলছে এই পরিমাণ গাছ কিন্তু তারা লাগাচ্ছে না। ফলে প্রাকৃতিক যে একটি ভারসাম্য রয়েছে সেই ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং এর পেছনে দায়ী হচ্ছে এই মানব সমাজ। এর সবই কি মানুষ করেছে? হ্যাঁ, কি আশ্চর্য, আমি ভেবেছিলাম এরা বুদ্ধিমান প্রাণী। এরা একে অন্যের উপর নিউক্লিয়ার বোমা ফেলছে, যুদ্ধ করে একজন আরেকজনকে ধ্বংস করে ফেলছে, প্রকৃতিকে এরা দূষিত করে ফেলছে। ঠিকই বলেছ। প্রাণী দুটি কিছুক্ষণ বেশ মনোযোগ দিয়ে মানুষকে লক্ষ্য করলো, তারপর প্রথম প্রাণীটি বললো, না, মানুষকে নেওয়া ঠিক হবে না। এরা মাত্র 2 মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে, কিন্তু এর মাঝেই শুধু যে নিজেদের বিপন্ন করেছে তাই নয়, পুরো গ্রহটিকে ধ্বংস করে ফেলার অবস্থা করে ফেলেছে। অর্থাৎ এই মানুষ যারা নিজেদেরকে আশরাফুল মাখলুকাত বা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসেবে বিবেচনা করে, নিজেদেরকে মনে করে, এই মানুষ কিন্তু আসলে শ্রেষ্ঠ প্রাণীর মতো আচরণ করছে না। তারা আসলে এই নিজেদের যেমন ক্ষতি করছে
তেমনি অন্যান্য প্রাণীর জন্য হুমকি স্বরূপ। এবং অন্যান্য প্রাণীর জন্য হুমকি স্বরূপ শুধু তাই নয়, তারা এই গ্রহটিকে ধ্বংস করে ফেলার একটি আহ, ধ্বংস করে ফেলার পেছনে তারা দায়ী। দ্বিতীয় প্রাণীটি বলল, মহাজাগতিক কাউন্সিল আমাদের কিউরেটরের দায়িত্ব দিয়েছে, আমাদের খুব চিন্তা ভাবনা করে প্রাণীগুলো বেছে নিতে হবে। এই সুন্দর গ্রহ থেকে এরকম স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী আমরা নিতে পারি না, কিছুতেই নিতে পারি না। অর্থাৎ শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় যে তারা আসলে মানুষকে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে নেবে না তাদের জাদুঘরে রাখার জন্য। প্রাণী দুটি কিছুক্ষণ চুপ করে থাকে এবং হঠাৎ করে প্রথম প্রাণীটি আনন্দে ক্ষণে গিয়ে ওঠে, দ্বিতীয় প্রাণীটি অবাক হয়ে বলল, কি হয়েছে? তখন প্রথম প্রাণীটি বলে যে, আমি একটি প্রাণী খুঁজে পেয়েছি। এরাও সামাজিক প্রাণী, এরাও দল বেঁধে থাকে, এদের মাঝে শ্রমিক আছে, সৈনিক আছে, বংশ বিস্তারের জন্য চমৎকার একটা পদ্ধতি আছে। দেখো, নিজেদের থাকার জন্য কি চমৎকার বিশাল বাসস্থান তৈরি করেছে। দ্বিতীয় প্রাণীটি বলল, ঠিকই বলেছো, এরা দেখো, এরাও মানুষের মতো চাষাবাদ করতে পারে, মানুষ যেরকম নিজেদের সুবিধার জন্য পশুপালন করতে পারে, এদেরও ঠিক সেরকম ব্যবস্থা রয়েছে। কি সুশৃঙ্খল প্রাণী দেখেছো? শুধু সুশৃঙ্খল নয়, এরা অসম্ভব পরিশ্রমী, গায়ে প্রচন্ড জোর, নিজের শরীর থেকে 10 গুণ বেশি জিনিস অনায়াসে নিয়ে যেতে পারে। হ্যাঁ, কোনো ঝগড়া বিবাদ নেই, কে কোন কাজ করবে আগে থেকে ঠিক করে রেখেছে, কোনো রকম অভিযোগ নেই, যে যার দায়িত্ব পালন করে যাচ্ছে। অত্যন্ত সুবিবেচক, আগে থেকে খাবার জমিয়ে রাখছে, আর বিপদে কখনো দিশেহারা হয় না, অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে। মানুষের বয়স মাত্র 2 মিলিয়ন বছর, সেই তুলনায় এরা সেই ডাইনোসরের যুগ থেকে বেঁচে আছে। প্রকৃতির একটুকু ক্ষতি করেনি, আমি নিশ্চিত মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরও এরা বেঁচে থাকবে, পৃথিবী একসময় এরাই নিয়ন্ত্রণ করবে। ঠিকই বলেছো, তাহলে আমরা এই প্রাণীটি নিয়ে যাই। হ্যাঁ, পৃথিবীর এই চমৎকার প্রাণীটি নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। দুজন মহাজাগতিক কিউরেটর সৌরজগতের তৃতীয় গ্রহটি থেকে কয়েকটি পিঁপড়া তুলে নিয়ে গ্যালাক্সির অন্য গ্রহ নক্ষত্রে রওনা দেয়। দীর্ঘদিন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে তারা গুরুত্বপূর্ণ প্রাণী সংগ্রহ করছে। এর মধ্য দিয়ে আমাদের এই বৈজ্ঞানিক যে কল্পকাহিনীটি মহাজাগতিক কিউরেটর, এটি শেষ হয়ে যায়। তো শেষ পর্যন্ত তারা কিন্তু আহ, পিঁপড়াকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসেবে বিবেচনা করে, এবং তারা তাদের আহ, যে মহাজাগতিক যে জাদুঘর রয়েছে সেই জাদুঘরে রাখার জন্য তারা কিন্তু পিঁপড়াকে এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসেবে বিবেচনা করে। তো এটি একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী হলেও আমাদের বাস্তব যে জগৎ, এই বাস্তব জগতের যে অভিজ্ঞতা, এখানে কিন্তু তার পরিচয় পাওয়া যায়। তো মানুষ আসলে এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসেবে হিসেবে নিজেকে বিবেচনা করলেও আসলে মানুষ কিন্তু এই পৃথিবীকে ধ্বংস করে ফেলার পেছনে দায়ী। পৃথিবী প্রতিনিয়ত ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে, ওজোন স্তর ক্ষয় হচ্ছে, তারপরে হচ্ছে যে মেরু অঞ্চলে যে বরফ রয়েছে সেগুলো গলে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এরপরে মানুষ কিন্তু প্রতিনিয়ত গাছপালা কেটে চলেছে, যেগুলো হচ্ছে যে প্রকৃতির জন্য হুমকি স্বরূপ। তো এরপরে মানুষ বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় যে পদার্থ রয়েছে সেগুলোর ব্যবহার করছে, মানুষ পারমাণবিক বোমার ব্যবহার করছে। এই যে যুদ্ধ বিগ্রহ, এগুলোর মধ্য দিয়ে কিন্তু মানুষ আসলে এই পৃথিবীর জন্য, পুরো এই গ্রহটির জন্য আসলে হুমকি স্বরূপ হয়ে দেখা দিয়েছে। এই কারণে তারা কিন্তু মানুষকে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে বিবেচনা করে না, যদিও এই মানুষ কিন্তু সভ্যতা গড়ে তুলেছে। তো মানুষ ধীরে ধীরে আসলে এই পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, এই কারণে তারা কিন্তু মানুষকে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে বিবেচনা করে না। তো এই পাঠ শেষে আমরা আসলে কি শিখলাম? আমরা শিখলাম যে আমরা আমাদের নিজেদের ভালোটা বুঝতে হবে, এবং আমাদের নিজেদের ভালো বোঝার সাথে সাথে আমাদের এই পৃথিবীতে অন্যান্য প্রাণী যেগুলো রয়েছে সেই প্রাণীগুলোর ভালো মন্দ সেগুলো কিন্তু আমাদের বিবেচনা নিতে হবে। আসলে কোনটি আহ, মানুষ সহ অন্যান্য প্রাণীর জন্য ক্ষতিকর, কোনটি উপকারী, এবং শুধু তাই নয়, এই গ্রহের জন্য কোনটি উপকারী কোনটি অপকারী, সেই বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে। এবং এই মানুষ সহ অন্যান্য প্রাণীর উপকারে লাগে এই ধরনের কাজগুলো করা উচিত। এবং পৃথিবীর জন্য যেগুলো ক্ষতিকর, মানব মানুষ সহ প্রাণী জগতের
যে অন্যান্য প্রাণীগুলো রয়েছে সেগুলোর জন্য যেগুলো ক্ষতিকর সেই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। মূলত রচনাকার অর্থাৎ সায়েন্স ফিকশন রচয়িতা মোহাম্মদ জাফর ইকবাল এই মেসেজটি আমাদের দিতে চেয়েছে। এরপরে এই পাঠ থেকে কিছু নমুনা প্রশ্ন দিচ্ছি তোমাদের। বহু নির্বাচনী প্রশ্নের কিছু নমুনা প্রশ্ন এখানে দেখা যাচ্ছে। মহাজাগতিক কিউরেটর রচনায় মানুষের বয়স কত বছর উল্লেখ করা হয়েছে? তোমরা এই রচনাটি যদি ভালো করে পড়ে থাকো কিংবা আমার ক্লাসটি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে তোমরা বলতে পারবে। এরপরের প্রশ্নটি হচ্ছে প্রাণী জগতে একটু পিছিয়ে পড়া প্রাণী কোনটি? কিউরেটর শব্দের অর্থ কি? মোহাম্মদ জাফর ইকবাল কত সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন? তোমরা চিন্তা করতে থাকো এই প্রশ্নগুলোর উত্তর কি হবে। এরপরে একটি সৃজনশীল প্রশ্নের নমুনা দেওয়া রয়েছে। এরপরে রয়েছে তোমাদের জন্য বাড়ির কাজ, আর বাড়ির কাজ হিসেবে থাকবে উপরে যে চারটি তোমরা বহু নির্বাচনী নমুনা প্রশ্ন দেখেছো এই নমুনা প্রশ্নগুলোর উত্তর তোমরা মন্তব্যের ঘরে লিখে দেবে। এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। আমরা আজকের আলোচনা শেষ করব, তবে তার আগে আজকের পাঠ সংশ্লিষ্ট কোনো জিজ্ঞাসা যদি তোমাদের থাকে তাহলে তোমরা জানিয়ে দিতে পারো নিচে মন্তব্যের ঘরে। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকো এবং বিশেষ প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে এবং বাইরে থেকে ঘরে প্রবেশের পূর্বে অবশ্যই সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিজের হাতকে জীবাণুমুক্ত করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিরন্তর শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।